আজকে তোমাদের দশম শ্রেণীর যে গল্প পাঠ্য সেই গল্পের নাম বহুরূপী, লিখেছেন সুবোধ ঘোষ। মাধ্যমিক পরীক্ষা কিন্তু দেখতে দেখতে সামনে চলে আসবে। তাহলে আমরা যারা এখনো ভেবে রেখেছি যে আমরা মাধ্যমিক পরীক্ষা দেব এবং একদিন আমাদের পাঠ্য সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক পড়ব যত্ন করে, সেটা কিন্তু হওয়ার নয়। মানে এটা কিন্তু খুব সুদূর একটা দূর কল্পনার মতো রয়ে গেছে। সেটা করলে কখনোই আমাদের হবে না। আর জীবনের ছোটবেলাটাকে আমরা পেরিয়ে এসেছি। এখন জীবনের সবথেকে বড় যে প্রথম পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার কাছে যখন আমরা দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রে আমরা গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক যাই হোক না কেন বা সাহিত্যের ইতিহাস, আমরা সেটাকে অত্যন্ত মনোযোগ দিয়ে খুব ভালো করে টেক্সটের ভিতর থেকে একেবারে ব্যাপারটা বুঝবো। এর কারণ একটাই, এর কারণ হলো এই যে আমরা কখনোই টেক্সটটাকে মুখস্থ করব না। টেক্সটের যে উত্তর যেগুলো হয় সহায়িকায় আমরা যে প্রভূত পরিমাণে দেখতে পাই যে সমস্ত মানে বইয়ের উত্তর, সেটা কাছাকাছি আমাদের যেন কখনোই যেতে না হয়। তার জন্য যেটা করতে হবে, আমাদের টেক্সটটাকে ভিতর থেকে খুব ভালো করে পড়তে হবে। গল্পের নাম বহুরূপী। কে লিখেছেন? সুবোধ ঘোষ। তোমরা যারা ক্লাস করছো তাদের কাছে একটাই একান্ত অনুরোধ আমার, যে তোমরা যখন ক্লাস করছো তোমরা অবশ্যই লাইক করবে। কোথাও কোনো অসুবিধে থাকলে বা তোমাদের ভালো লাগা, মাঝারি লাগা, মন্দ লাগা, কোথাও যেরকম যা অনুভূতি, সেটাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং বন্ধুবান্ধব এবং পরস্পর যারা তোমরা একসঙ্গে পড়াশুনো করছো তাদের এই চ্যানেলটা এবং ক্লাসগুলো ভাগ করে ছড়িয়ে দেবে। এটা তোমাদের কাছে একান্তভাবেই বলার। বহুরূপী গল্পটার মধ্যে একটা আশ্চর্য উন্মোচন রয়েছে। বহুরূপী এখানে তোমরা সবাই দেখেছো, মানে বা বহুরূপী যদি কেউ সরাসরি না দেখেও থাকো, তোমরা বহুরূপী এই পেশাটা কি এই সম্বন্ধে নিশ্চয়ই তোমরা অবগত। আজকে আমাদের পড়বার যে বিষয় বা জানার যে গল্প নিয়ে আমাদের আলোচনা করার বিষয়, তার নাম হলো বহুরূপী। তোমাদের আমি বহুবার বলেছি, আমার আর বলার কোনো দরকার নেই, কিন্তু যারা নতুন একেবারে ক্লাস করছো তাদের ক্ষেত্রে একটা কথা বলার, যে তোমরা সবসময় যেটা করবে, যে যে কোনো ক্লাস যখন করছো তখন একটা খাতা তোমরা সাথে রাখবে, যেখানে তোমরা নোট নেবে বা টেক্সটটাকে দাগাবে। কেবল শুনবে না, যখন ক্লাসটা করছো টেক্সট বইটাকে চোখের সামনে একটু খুলে রাখবে, এতে উপকার হবে। দেখো, পরের যে তোমাদের একটা ছবি দেয়া হয়েছে, এই ছবিটা কিন্তু বহুরূপীর ছবি, যে একজন মানুষ যিনি বিভিন্ন রকম রূপ ধারণ করে, এখানে কালীর দুটো ছবি দেয়া আছে, বিভিন্ন রকম রূপ ধারণ করে কিন্তু কি হয়, সে তার যে পেশা সেটাকে সে নির্বাহ করে, সে এগিয়ে নিয়ে যায়। সে বিভিন্ন ধরনের রূপ হতে পারে, কখনো রাম, কখনো কালী, কখনো হনুমান, কখনো সেটা পাগল, কখনো রাক্ষসী। এইভাবে এই পেশাটা আবর্তিত হয় বা বইয়ে চলে, এটা তোমরা মাথায় রাখবে। চলো তাহলে তোমাদের সুবোধ ঘোষ তার লেখা বহুরূপী গল্প, বহুরূপীর ছবি আমরা দেখলাম। এরপরে আমরা দেখব এই সুবোধ ঘোষ যে সাহিত্যিক, তার সম্বন্ধে কি হয়েছে। 1910-এ জন্মগ্রহণ করেছিলেন। কততে? 1910। মৃত্যু কত? 1980। কেমন? এই সময়টুকুর মধ্যেই তিনি তার সমস্ত আয়ু এই অবধি, এর মধ্যেই তার জীবনযাপন, তার বেঁচে থাকা, তার কাজকর্ম সবটা তিনি করেন। তিনি জন্মেছিলেন কোথায়? বিহারের হাজারিবাগ বলে একটা জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। তবে তার পুরনো বাড়ি ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার মহর নামক একটা গ্রামে। তিনি, এই লেখক লিখতে আসার আগে তিনি একটা বিচিত্র কর্মজীবন কাটান। মানে কি, বিভিন্ন রকম কাজ, পেশার মধ্যে দিয়ে তিনি যান। তোমরা তো সবাই জানো যে যখন একটা মানুষ লেখেন, লিখতে আসেন, বিশেষত উপন্যাস বা ছোট গল্প, তাকে বহু মানুষকে দেখতে হয়, তাদের জীবনযাপন, তাদের বেঁচে থাকা, তাদের সব কিছুকে ভিতর থেকে আত্মস্থ না করে নিলে কখনো এইরকম মাপের সাহিত্য রচনা করা সম্ভব হয় না। এই লেখকের কিছু কিছু উল্লেখযোগ্য বই রয়েছে, সেগুলো আমরা মনে রাখবো। পরশুরামের কুঠার, শুক্লাভিসার, ফসিল, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, একটি নমস্কারে,
ত্রিজামা, ভারত প্রেম কথা, অপূর্ব উপন্যাস। ফসিল গল্পটা কখনো তোমরা পড়বে। এই তার লেখার বিস্তৃতি, কিংবদন্তির দেশে, ভারতীয় ফৌজের ইতিহাস ইত্যাদি। ছোট গল্প ছাড়াও তিনি যে ছোট গল্প লিখেছেন তা নয়, তিনি উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, কিছু গবেষণা ধর্মী কিছু লেখাও লিখেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, খুবই মানে নাম করা একটি পুরস্কার, তিনি এটি লাভ করেছিলেন আর কি, সম্মান বলা চলে। তাহলে আমরা কি দেখলাম যে বহুরূপী পেশা, তার কিছু ছবি এবং সুবোধ ঘোষের যে সাহিত্যিক হিসেবে পরিচয়, সেটা আমরা দেখলাম। এরপর আমরা মূল গল্পে সরাসরি প্রবেশ করে যাব। বহুরূপী সুবোধ ঘোষ আমরা একটু একটু করে পড়ব এবং নোট নিতে নিতে যাব। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় দাগাবো, চরিত্রগুলোকে বুঝবো এবং নোট নিতে 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 আমরা এগোবো। দেখো, গল্প শুরু হচ্ছে। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। তাহলে এই প্রথম আমরা একটা চরিত্র পেলাম, যে চরিত্রটার নাম হরিদা। উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। এই যে আমরা, অর্থাৎ লেখকেরা, কেমন জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? তাহলে বোঝা যাচ্ছে কয়েকজন মানুষ জমায়েত হয়ে বসে আছে, সেখানে হরিদাও আছে, লেখকেরাও আছে। তো লেখকেরা বলছে জগদীশবাবু নামে একজন মানুষ, তিনি কিছু একটা কাণ্ড করেছেন, সেই কথা কি কিছুই শোনেনি, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। আমরা এখনো জানি না যে কি কাণ্ডের কথা। হরিদা বলল, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর। মানে বোঝা যাচ্ছে এই জগদীশবাবু ইনি বেশ সম্মানীয়, বড় টাকা পয়সার একজন মানুষ। বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে? এইবার বলছে জগদীশবাবুর বাড়িতে কি কাণ্ডটা হয়েছে। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী। কেন উঁচু দরের? দেখো, হিমালয়ের গুহাতে থাকেন। আচ্ছা, বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। তাহলে সন্ন্যাসীর আমরা দুটো পরিচয় পেয়ে গেলাম। কি হয়েছে? তিনি একটি গুহাতে থাকেন হিমালয়ের, সারা বছর কিচ্ছু খান না, একটি হরিতকি ছাড়া। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বললে অনেকে মনে করেন। 3টে বৈশিষ্ট্য আমরা পেলাম, আর কাণ্ডটারও পরিচয় পাচ্ছি। হরিদা বলছে, সন্ন্যাসী কি এখনো আছেন? বলছে, না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তার মানে হরিদা বলছে, এই সন্ন্যাসী যদি থাকতো তাহলে আমি গিয়ে এই সন্ন্যাসীর পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। তোমাদের না প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষার সময় এই লাইনটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থেকে প্রচুর প্রশ্ন আসে, কেমন? সে ভয়ানক দুর্লভ জিনিস, কোনটা দুর্লভ জিনিস এবং কেন দুর্লভ জিনিস, এই বিষয়ে প্রশ্ন আসে। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা বলছে, কেন? জগদীশবাবুর একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, ওই যে আংটাটা আর কি, বোল লাগিয়ে। খড়ম তোমরা জানো যে কাঠ দিয়ে তৈরি জুতোর আগের একটি রূপ, সেটা সন্ন্যাসীরা বিশেষত পরে থাকতেন। সেই খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের কাছে ধরেছেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে দেখো, এই পায়ের ধুলো নেওয়াটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, খুব দুর্লভ জিনিস, এবং নেয়ার প্রসেসটাও হলো এই। হরিদা বললেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তাহলে ক টাকা সন্ন্যাসীর ঝোলার ভিতরে দিয়ে দেয়া হয়? 100 টাকা। এবং এইটাই কিন্তু ওই কাণ্ডটা আর কি জগদীশবাবুর বাড়িতে।
গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই, আর যেন শুনছেন না, একটা ভাবনার জগতে যেন হরিদা ডুবে গেলেন। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। তাহলে চায়ের জন্য গরম জল ফুটছিল, সেটাকে নামিয়ে ভাতের হাঁড়ি চড়ালেন এবং আগুন জ্বলছিল আর কি, ওই রান্নার প্রস্তুতির জন্য আগুন জ্বলছিল। শহরে এবার বর্ণনাটা, হরিদার বাড়ির যে বর্ণনা সেটা দেয়া হচ্ছে। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, মানে জীবনের সবটুকু এই ঘরটাকে ঘিরে হরিদার, কেমন? আর আমাদের চারজনের, মানে এই লেখকরা চারজন, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তাঁর উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে বোঝাই যাচ্ছে যে এই হরিদা এর সঙ্গতি বা আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, খুবই গরিব মানুষ হরিদা। এই বর্ণনাগুলো কিন্তু ভুলবে না, হ্যাঁ? খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। কাজ করতে খুব একটা চায় না, প্রথাগত যে সমস্ত কাজ। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিয়াদার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে বসে সময় বেঁধে নিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। এইটা যেরকম বৈশিষ্ট্য চলছিল, এই বৈশিষ্ট্যটা কিন্তু একটা আশ্চর্য অভূতপূর্ব বৈশিষ্ট্য, যে মানুষটা কি করতে চায়, যে খেতে না পাক, তার হয়তো প্রতিদিন ভাত জুটছে না, এটা যত না তার কাছে কষ্টের, তার থেকে বহুগুণ বেশি কষ্টের হলো এই যে একরকম কাজ করে যেতে হচ্ছে। প্রতিদিনকার গতে বাঁধা সেই সকাল সন্ধ্যার একই রকমের বৈচিত্র্যহীন একগুয়ে এক রকমের একঘেয়ে কাজ, এইটা কিন্তু প্রচণ্ড রকমের আপত্তিকর। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। কি নাটকীয় বৈচিত্র্য? আর সেটাই যে হরিদার জীবনের পেশা। তাতে কাজ করতে আপত্তি আছে, কিন্তু জীবনের একটা পেশা আছে। সেটা কি? হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মানে বহুরূপী সেজে যেটুকু উপার্জন তিনি করেন, তা দিয়ে তার ক্ষুণ্ণিবৃত্তি বা পেটের ভরণ পোষণ এই সবটা চলে। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, খেতে পান না, অর্থ যোগান হয় না বলে। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয়। মানে এত আশ্চর্য রকমভাবে তিনি বহুরূপী সাজতে পারেন যে তাকে অন্য লোকেরা এক আনা দু আনা বকশিস দেয়। যারা চিনতে পারে না তারা কিছু দেয় না, কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয়। মানে তার এই যে শিল্পীর মতো ছদ্মবেশ, চেনা প্রতিদিনের শহরে থাকা যে হরিদা, সে যখন ওই ছদ্মবেশটা গ্রহণ করে বা বহুরূপী হয়ে যায়, তাকে চেনা মানুষজন অনেক সময় আর দেখতে পায় না বা বুঝতে পারে না যে ইনি বহুরূপী। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায়? চকের বাস স্ট্যান্ডে। কেন? একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে। কেয়ারফুলি খেয়াল করবে, এই অত্যন্ত যত্ন করে খেয়াল করবে এই ডিটেলগুলো, হ্যাঁ? মানে কোন সময়ে কি হচ্ছে, মানে কোন ছদ্মবেশের সময় কি হচ্ছে একটু দেখো। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা,
পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপর বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দু একটা পয়সা ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ, নামটা মনে রাখবে, ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এইবার বাসের লোকেরা সবাই বুঝতে পারে যে এ কিন্তু মানে সত্যিকারের বহুরূপী নয়, এ সেজে বহুরূপী এসেছে। এটা কে বুঝতে সাহায্য করে? কাশীনাথ। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসে যাত্রীরা কেউ হাসে, কেউ বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড। প্রথম ছদ্মবেশটা ছিল পাগলের, পরের ছদ্মবেশটা কি? বাইজির। বাইজি তোমরা জানো যে সে সময়ে অনেক অভিজাত শ্রেণীর মানুষদের, যে সমস্ত মেয়েরা নাচে গানে সব কিছুতে মনোরঞ্জন করতো বা আনন্দ দিত বা বিনোদনের একটা পর্যায়ে নিয়ে যেত, তাদের বাইজি বলা হয়। এটা পেশা বা বৃত্তি, সেটা করতো। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? দেখো, এই সংলাপ পুনরাবৃত্তি হচ্ছে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আবার যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। অনেকে ভেবেছিল যে কোনো সুন্দর মেয়ে, তারপর যখন জানতে পারলো ওরকম একটা ছেলে পুরুষ, অনেকের মোহভঙ্গ হয়। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট ৮ টাকা 10 আনা পেয়েছিলেন। দাগিয়ে নাও, লিখে নাও। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা শিকে তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক। কি কি সাজে দেখো, কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা যারা সুদে টাকা ধার দেয়। রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প আছে কাবুলিওয়ালা। কখনো হ্যাট কোট প্যান্টালুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। মজাটা চিন্তা করো, লিচু বাগানে, দয়ালবাবুর লিচু বাগানে ছেলেরা চুরি করেছে, হেডমাস্টার ঘুষ দিয়ে পুলিশের কাছে ছাড়িয়ে এনেছে। যাকে পুলিশ ভেবে ঘুষ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে সে আদতে কিন্তু পুলিশ নয়, সেটা পুলিশ সাজা হরিদা। পরদিন অবশ্য স্কুলে মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। দেখো, ও কিন্তু এই রূপটার বা এই সেজে ওঠা, এই যে পুলিশ সেজে ওঠা বহুরূপী বা আমাদের হরিদা, তাকে কিন্তু এই রূপটার প্রশংসা করে যে খুব সুন্দর সাজা হয়েছিল। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। এই পুরো এটা কিন্তু একটা ব্যাকে চলা গল্প। লেখক এখানে বললেন যে তার অন্যান্য যে সমস্ত সাজসজ্জা যা যা ছিল এগুলো হলো তাই, কিন্তু তারপরে আবার আমরা বর্তমান সময়ে ফিরে এলাম। লেখকরা এটা করতে পারেন, সময় নিয়ে একটা অবাধ যাতায়াত তারা করতে পারেন, এটা তারই একটা প্রকাশ। আজ কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা যখন তিনি শুনলেন, হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করছে কিনা এটা বোঝা যাচ্ছে না। কি ছটফট করছে? ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেট চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা বলছে, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা বললেন, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে।
এখানে তাহলে একটা ঘটনা এমন কিছু ঘটবে যেইটা আমাদের হরিদা দেখাতে চাইছেন। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? ওরা জিজ্ঞাসা করছে। হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব, মানে এমন কিছু একটা খেলা দেখাবো যাতে আমার প্রতিদিনে যে টাকা পয়সা আমি পাই তার থেকে অনেকটা বেশি টাকা পয়সা আমি পাবো। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। তাহলে হরিদার প্রতিদিন ঘুরে বেরিয়ে বহুরূপী সেজে ক টাকার বেশি হয় না? 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। স্বাভাবিক, ওই বহুরূপী দেখে যে ওই আনা কয়েক টাকা কেউ দিচ্ছে, তাতে তো আর একদিনের পরে আর সারা সপ্তাহভর এতেতে কোনো পেট চলতে পারে না, তাই না? তো এই একটা সমস্যা কাজ করে। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেয়ে বকশিস নেওয়া নয়, এবার মারি তো এবার মারি তো হাতি লুঠিত ভান্ডার, মানে বড় কোনো একটা দাও মারবো, এটা প্রবাদ। একেবারে যা ঝেলে নেব, মানে নিয়ে নেব, তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, ঠিক আছে, কিন্তু বেশ কৃপণ মানুষ, খুব কিপটে। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে এইটুকু তোমাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেল গল্পের এই পুরো বিষয়টা, যে হরিদা একটা কিছু জব্বর কাণ্ড বা কিছু একটা দেখাবে, তো ওদেরকে যেতে বলছে জগদীশবাবুর বাড়িতে, এবং ওরা বলছে আমরা স্পোর্টের চাঁদা আনতে যাব, এই একটা ভান করে আমরা ওখানে যাব। এই করে তোমাদের গল্পের প্রথম পরিচ্ছেদ শেষ হচ্ছে, তারপর শুরু হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা এটা আবার পড়তে শুরু করব। দেখো, এটুকু নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই তো? আশা করি নেই, থাকলে জানাবে। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, সেই দিনকার কথা বলা হচ্ছে যে খুব সুন্দর একটা চেহারা উপস্থিত হয়েছে সন্ধ্যাবেলায়। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে, আবহাওয়াটা মাথায় রাখবে। জগদীশবাবুর বাড়ির বাগানে সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সে আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। তার বর্ণনাটা দেখো, সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। তাই অন্য আমরা পরিচয় পেয়েছি, তিনি অর্থবান হলেও তিনি একটু কৃপণ প্রকৃতির মানুষ। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে নিয়ে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। কেন? বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অপলক মানে এই যে চোখের যে পাতা অবিরাম পড়ে, সেটা আর পড়ছে না, স্থির হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না। সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে, সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? জটা ঝুটোধারী কোনো সন্ন্যাসী নয়, যে অনেক জটা আছে এমন নয়। হাতে কুমণ্ডুলো নেই, চিমটে নেই, মৃগচর্ম মানে হরিণের চামড়ার কোনো আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই যে গেরুয়া সাজ টাজ করেছেন সন্ন্যাসী হওয়ার জন্য, এসব কিচ্ছু না। আদুর্গা মানে খোলা গা, তার উপরে একটা ধপধপে সাদা উত্তরীয় একটা কাপড়, পরনে ছোট বহরের একটা সাদা থান, মানে সবই সাদা। উত্তরীয় থান পরে খালি গায়ে এসে দাঁড়িয়েছে, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভেতর শুধু একটা বই। সে বইটা কি? গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক মানে না বলে কয়ে আসা যে মানুষ, এই মানুষটিকে যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। একটা তার চোখের মধ্যে থেকে শান্তি, উজ্জ্বলতা, একটা উদাত্ত একটা অনুভব এই সন্ন্যাসীর চোখ থেকে
ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, বললেন আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? এসেই যে প্রথম প্রশ্নটা করে জগদীশবাবুকে, আপনি কি ভগবানের চেয়েও বড়? গীতাটা তারা একটু দেখে নেয়, দেখে নিয়ে প্রশ্ন করে, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি কথা বলছেন মহারাজ? কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। টাকার অঙ্কটা খেয়াল রাখবে। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, জগদীশবাবু বলেন। আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? বিভাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু না। কি চাইছেন তাহলে এই বিরাগী রাগহীন সন্ন্যাসী মানুষ? 1 গ্লাস ঠান্ডা জল। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, মানে ওই যে দলটা যারা সবাই একসঙ্গে বসে থাকতো, সে বলে, না 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 না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে, শুনেছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এ নয়, নিশ্চিত হরিদা নয়, এর আলোচনা করছে। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ী দালান বাড়ির ঘরে থাকবো কেন, বলতে পারেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরে আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু বলেন, তবে অন্তত কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী বলে, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। জগদীশবাবু বলেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী বলেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি প্রবঞ্চনা, এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, ঈশ্বরের কথা বলছে, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি, বলে সন্ন্যাসী বেরিয়ে যায়। জগদীশবাবু বলেন, আপনি 1 মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে 1 মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী, চুপচাপ, নড়ছেন না, কাঁপছেন না। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে, কবিতার মতো লাইন। ভবতোষ ফিসফিস করে, না 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 না, ওই চোখ হরিদার চোখ হতে পারে, অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, তিনি বেরিয়ে এলেন একটা থলি নিয়ে, ব্যাগ নিয়ে। থলির ভেতরে নোটের তালা, টাকা পয়সা, মানে প্রচুর নোট, সেখানে প্রচুর টাকা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। আচ্ছা, তোমাদের অনেকে মনে হতে পারে যে বাবা 100 100 তোমাদের তো অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে আর এমন টাকা কি। কিন্তু গল্পটার সময়টা একটু খেয়াল রাখবে, কত পুরনো গল্প। সে সময় কিন্তু 1 টাকার অনেক মূল্য, কেমন? বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু বলেন, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। এইবার ওরা ফিরে এসে, তৃতীয় পরিচ্ছেদ, ওরা ফিরে এসেছে সেই আড্ডার জমায়েতে। কি করছেন হরিদা, কি হলো, কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসে কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন, আপনি বিরাগী?
হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, সেই গীতা, মানে ছদ্মবেশ বহুরূপী সাজ করবার জন্য যা যা প্রয়োজন ছিল সেগুলো রয়েছে। অনাদি বলেন, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা বলেন, কি করব বলো, ইচ্ছেই হলো না। শত হোক। ভবতোষ বলে, কি? হরিদা বলে, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর ৮ আনা কিংবা ১০ আনা। হরিদা বিড়িমুখে নিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর চেয়ে বেশি কি আশা করতে পারে? তাহলে দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা হলো, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। মানে আমি যে জীবনটায় বাঁচছি, আমি যে কাজটা করছি, বা যাকে আমি বহুরূপীর মধ্যে দিয়ে নিয়ে আসতে চেয়েছি, সেটা হলো যখন আমি সেজে উঠছি তখন সেটা আমি বহুরূপী সন্ন্যাসী হয়ে উঠেছি। আমার তখন যদি আমি টাকাকে গ্রহণ করি, তাহলে আমার ওই সন্ন্যাসীর ছদ্মবেশটা নষ্ট হয়ে যায়। সেটা আমার পেশাকে, আমার ভালোবাসাকে অপমান। আমি পরে গিয়ে বলবো আমি বহুরূপী সেজেছিলাম, তারপর আমার যা প্রাপ্য সেটা আমি নিতে পারি, কিন্তু এইরকম করে আমি বেশি টাকা নিতে পারি না। এটা একটা আশ্চর্য গল্প তোমাদের বহুরূপী, খুব শিক্ষণীয় গল্পও বটে। তোমরা খুব মন দিয়ে পড়ো, খুব যত্ন করে ভালোবেসে পড়ো, পড়ে কোথাও সমস্যা থাকলে জানাও, তাহলে তোমাদের বাকি অংশ পরে আলোচনা করা যাবে। দেখতে পারলে একজন বহুরূপী পেশার মানুষ কত সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে মানবিকতার এক বিরাট জয়গান এখানে গাওয়া হচ্ছে। প্রথম থেকে খুব ভালো করে পড়ো, নোট নাও, কোনো সমস্যা থাকলে জানাও, গল্পটাকে ভিতর থেকে আত্মীকরণ করো, মন দিয়ে বোঝো। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ক্লাসে। আজ এটুকুই।